জাতীয় ইলেকশনের আগ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা বিএনপি, জামাত ইসলাম, আমরা যারা আছি, অন্যান্য রাজনৈতিক দল, প্রত্যেককেই আমাদের ভিতরে বিভাজন তৈরির জন্য ভারতীয় চোরেরা এখানে প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের সরকার ছাত্র জনতার সরকার, আর এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া, এই সরকার সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া। এই জন্য ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি স্টেটমেন্ট দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জামাত ইসলাম একই স্টেটমেন্ট দিয়েছেন। এই জায়গাতে আমাদের কোন ধরনের ভিন্ন বক্তব্য কিংবা ছাড় দেওয়ার সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে, তার মাথায় লবণ রেখে একটি চক্র বড়ই খাওয়া শুরু করেছে। আজকে এই যে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসররা জায়গা পাচ্ছে, কিভাবে, কোন কায়দায়, কোন প্রক্রিয়ায় তারা উপদেষ্টা হচ্ছেন আমরা কেউ জানি না। রাজনৈতিক দলগুলো জানে না, ছাত্ররা জানে না, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা তারাও জানে না। তাহলে জানেটা কি? তারা তো ওই আসমান থেকে বৃষ্টির মতো মাটিতে নেমে আসে নাই, কিংবা ওই জমিন ফাঁক হয়ে মানে গাছের চারার মতো উপরে আসে নাই। নিশ্চয়ই কোনো না কোনো একটা পাইপলাইন মেনটেন করে এরা এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত হচ্ছে। আর সেই পাইপলাইনটা হয়তো আমরা জানি না, পাইপলাইন একটা আছে। এই সরকার যখন এই বিপদের মুখে পড়ে, থ্রেটের মুখে পড়ে, তখন এই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, আপনারা আসেন, রাজপথে পাহারা বসান। আর আমরা সারাদিন রাজপথে পাহারা দেই, সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন পাহারা দিলেন সেই ফ্যাসিবাদের দোসরদের এরা মন্ত্রী বানানোর জন্য বঙ্গভবনে ডাক দিয়েছে। এর চাইতে লজ্জা কি আছে আপনারা বলেন? সারাদিন রাজপথে ঘাম ঝরালেন, রক্ত ঝরালেন ওই হাসিনার দোসরদের বিরুদ্ধে, আর সন্ধ্যায় মোবাইল চালু করে দেখেন হাসিনার দোসররা বঙ্গভবনে রওনা দিয়েছেন শপথ নেওয়ার জন্য। এই হচ্ছে বাস্তবতা। এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যেমন এই যে আমি বললাম, উপদেষ্টা পরিষদে কোন কায়দায় কিভাবে কে আসছে আমরা জানি না, অনেকেই জানে না। কিন্তু ওই কায়দা কানুন তো একটা আছে, আর সেই কায়দা কানুনের অন্যতম কুশীলব যদি আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদে একজন প্রফেসর আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, তিনিও একজন। আপনি তার আস্থাভাজন হন, প্রিয় ব্যক্তিত্ব হন, আপনার নামও উপদেষ্টা পরিষদের কাতারে থাকার সমূহ সম্ভাবনা আছে। তিনি গত বছর একটা স্ট্যাটাস দিলেন ফেসবুকে, আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয়জন মোস্তফা সরওয়ার ফারুকী, তিনি কিন্তু গত পরশুদিন শপথ নিয়েছেন। তার প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় পত্রিকা প্রথম আলো, প্রথম আলো কিন্তু একবারে দাপটের সহিত কাজ চালাচ্ছে না। এগুলো কেন বলছি? কারণ আজকে দেখেন আমাদেরকে তারা ভ্যানগার্ড হিসাবে রাজপথে পাহারাই রাখবে, আবার আমাদেরকে না জানিয়ে তারা তাদের ইচ্ছা মতো ফ্যাসিবাদের দোসরদের এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করবে। এটা তো আমরা সহ্য করবো না, মেনে নেব না। আমরা মুখ খোলা শুরু করেছি, তার মানে এই নয় যে আমরা শুধু মুখ খোলা এখানেই সীমাবদ্ধ থাকবো। এটার বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে আন্দোলন হবে, তারা যদি না শুধরায়, কিন্তু শুধরানোর সুযোগ আমরা দেব। আমি আবারও বলছি, এই সরকার আমাদের, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। কিন্তু এই সরকারের ভিতরে যে সকল ফ্যাসিবাদের দোসর রয়েছে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। এদেরকে আমরা এখানে দেখতে চাই না। যেহেতু এই সরকার আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সাথে যে আমরা যেহেতু রাজনৈতিক কোনো সরকার নয়, আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই দেশ চালানোর, সুতরাং আমরা ভুল করতে পারি, ভুল করব, আপনারা আমাদের ভুল ধরাই দেবেন, আমরা শুধরাবো। তারা এই জায়গায় নমনীয়, আমরা স্যালুট জানাই। এজন্য আমরা তাদেরকে ভুল শুধরানোর সুযোগ করে দেব। এটা অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলকে করতে হবে। আর আগামী জাতীয় ইলেকশনের আগ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা বিএনপি, জামাত ইসলাম, আমরা যারা আছি, অন্যান্য রাজনৈতিক দল, প্রত্যেককেই আমাদের ভিতরে বিভাজন তৈরির জন্য ভারতীয় চোরেরা এখানে প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই জিনিসটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি তাদেরকেই সবচাইতে বেশি কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে, অনুধাবন করতে হবে। কারণ আজকে আমাদের মধ্যে যত দূরত্ব তৈরি হবে, তত ফ্যাসিবাদের দোসররা এখানে আমাদের উপরে জেকে বসার চেষ্টা করবে। আজকে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, তিনি আমাদের সবগুলো দলকে ডেকেছেন বিকাল 3টায়। আমরা আজকে কথা বলবো ওনার সাথে।
এই জিনিসটা আরো আগে করা দরকার ছিল। আমি এর আগেও একাধিক বৈঠকে বলেছি যে বিএনপি চেয়ারপারসনের উচিত আমাদের যুগপৎ আন্দোলনের শরীর যারা প্রত্যেককে নিয়ে মানে অন্তত মাসে একবার হলে বৈঠক করা। কারণ আজকে দেখেন ন্যাশনাল ইস্যুতে বা জাতীয় কোনো ইস্যুতে আমাদের মধ্যে এখন অনেক জায়গায় ঐক্যমত্যে আমরা পৌঁছাতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত একটা মানে সমস্যার একটা বিষয়। বিএনপি যদি এই জায়গায় দায়িত্বশীল ভূমিকায় আমাদের সবাইকে নিয়ে একটা কনসেনসাসে পৌঁছায়, ঐক্যমত্যে পৌঁছায় যে এই ইস্যুতে আমাদের স্টেটমেন্ট, আমাদের অবস্থান এটা, তাহলে আমি আশা করি আমাদের প্রত্যেকটা যুগপৎ আন্দোলন রাজনৈতিক দল একমত এবং ঐক্যমত্যে থাকবে। কিন্তু এই জিনিসটা আমাদের কন্টিনিউ করতে হবে। আর একটা কথা বলেই শেষ করবো, ডক্টর আসিফ নজরুলের বিষয়ে। তিনি কিছুদিন আগে সুইজারল্যান্ডে গেলেন, সেখানে তাকে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা হেনস্থা করলো। এটা নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছি। বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। কেন দিয়েছে? কারণ আসিফ নজরুল শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি সরকারের একটা পার্ট, একটা অংশ, একটা অর্গান, সেই জায়গা থেকে। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, আসিফ নজরুল যে ওখানে হেনস্থার শিকার হয়েছে এটা তার প্রাপ্য ছিল। কেন প্রাপ্য জানেন? এই সরকার ক্ষমতায় আসার 4 মাস হতে যাচ্ছে। এই 4 মাসে এখন পর্যন্ত তারা 5% আওয়ামী দোসরকে সরাতে পারে নাই। প্রত্যেকটা দূতাবাসে হাসিনা নিয়োগপ্রাপ্ত অ্যাম্বাসেডর বলেন, কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, সবাই আছে। তো আপনি হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের, ওই অফিসারদের ওখানে রাখবেন আর আপনি যাবেন, আপনাকে কি তারা স্যালুট জানাবে? তারা তো চাইবেই আপনাকে হেনস্থা করার জন্য। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সচিবালয়, সব জায়গায় 95 চেয়ার হাসিনার দোসরদের দখলে। তারা এগুলো কেন করছে না আমরা জানি না। আমরা বারবার বলেছি এই জায়গাগুলোতে অতি দ্রুত সংস্কার করতে হবে। সংস্কার করে জনগণের সামনে নির্বাচনের একটা রোডম্যাপ অতি দ্রুত আপনাদের প্রকাশ করতে হবে। জনগণ তো ধোঁয়াশার মধ্যে বেশি দিন থাকবে না ভাই, কিন্তু তারা এটা করছে না। এগুলো না করলে সংকট আরো ঘনীভূত হবে, সমস্যা আরো বাড়বে। আর আমরা কথা বলা শুরু করব। আপনারা বলেন আমরা বিরোধী দল না সরকারি দল। যদি আপনারা বলেন আপনারা সরকারকে সহযোগিতা করেন, সহযোগিতা করার জন্য প্রস্তুত। আর যদি বলেন যে না আপনারা বিরোধী দলের ভূমিকায় থাকেন, তাহলে আমরা কাল থেকেই বিরোধী দলের ভূমিকায় রাজপথে নামবো। সরকার আমাদের জানাক আমরা কোন জায়গায়। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changeTV.press 1 ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press 1 ফোঁটা হলুদও নেই।
পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।